বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার উপরে। কিন্তু মজার বিষয় হচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের উপর খুব বেশি নির্ভরশীল নয়। জিডিপির কত শতাংশ আসে আন্তর্জাতিক বাণিজ্য থেকে, সেই হিসাবকে বলা হয় ট্রেড টু জিডিপি। আর এই হিসাব অনুসারে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে কম আন্তর্জাতিক বাণিজ্য ভিত্তিক দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী জাপান টুডের এক নিবন্ধে বলা হয়, 2022 সালে যুক্তরাষ্ট্রের ট্রেড টু জিডিপির অনুপাত ছিল 27%। তার মানে যুক্তরাষ্ট্রে পণ্য পরিষেবার আমদানি ও রপ্তানির মোট পরিমাণ দেশের জিডিপির 27%, যেখানে ট্রেড টু জিডিপির অনুপাতের বৈশ্বিক গড় 63%। বেশ কয়েকটি কারণ ট্রেড টু জিডিপি অনুপাতকে প্রভাবিত করতে পারে। একটি দেশ যদি বড়, ধনী ও উন্নত হয় এবং বৈচিত্র্যময় অর্থনীতির কারণে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য ও পরিষেবা সরবরাহ করতে পারে, তবে তাদের ট্রেড টু জিডিপির অনুপাতও কম হতে পারে। সম্ভবত এই কারণে যুক্তরাষ্ট্রের এই অনুপাত এত কম। প্রয়োজনীয়তা, অবস্থান বা উভয় কারণেই কয়েকটি ক্ষুদ্র দেশে এই অনুপাত 300%-এরও বেশি। লুক্সেমবার্গ ও সান মারিনোর মতো ক্ষুদ্র দুটি দেশ ব্যাপক বাণিজ্য ছাড়া টিকে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই অনুপাত 1960 সালে ছিল মাত্র 9%, যা 1970 সালে বেড়ে হয়েছিল প্রায় 11%। এই অনুপাত 2000 সালের মধ্যে পৌঁছেছিল 25%। এরপর থেকে এই অনুপাত 2002 সালে 22% এবং 2012 সালে গিয়ে দাঁড়িয়েছে 31%। অনুপাত বাড়লেও তা অন্যান্য দেশের তুলনায় ঢের কম রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাস জুড়ে তুলনামূলকভাবে ট্রেড টু জিডিপির অনুপাত কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুক্ত বাণিজ্য এবং স্থিতিশীল বিনিময় হার প্রতিষ্ঠিত হয়। সে সময় ব্রেটন উডস চুক্তির ফলে 1944 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্ব ব্যাংক। এর সঙ্গে 1947 সালে শুল্ক ও বাণিজ্যের বিষয়ে চুক্তি বাণিজ্য ও প্রবৃদ্ধি বিকাশে সফল হয়েছিল যুক্তরাষ্ট্র। সেই নীতিগুলো মুদ্রা এবং ব্যালেন্স অফ পেমেন্টকেও স্থিতিশীল করে। সে সময়ে এই ব্যবস্থায় প্রবেশ করেছিল যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি এবং নতুন করে শিল্পের বিকাশ ঘটাতে চাওয়া দেশগুলো। যুক্তরাষ্ট্রের অধীনে তাদের নিয়মে এবং তত্ত্বাবধানে একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়। 1950 এবং 1960-এর দশকে বিদেশি অর্থনীতি পুনরুদ্ধার করলেও যুক্তরাষ্ট্র অবশ্যম্ভাবীভাবে কৃষি ও উৎপাদনের বাজারের দখল কিছুটা হারায়। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেড টু জিডিপির কম অনুপাত এবং কমিউনিস্ট বিরোধী মিত্রদের দেওয়া আদর্শিক প্রতিশ্রুতি দেশটির অভ্যন্তরে বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো ঘিরে রাজনৈতিক অস্থিরতাকে প্রশমিত করেছিল। বিপরীতে পুঁজি নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন এবং কূটনৈতিক সংশোধনের মতো ধারাবাহিক কয়েকটি পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ভূমিকাকে সীমিত করে। 1990-এর দশকে ঘটেছিল মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে প্রধান দুটি অগ্রগতি। 1993 সালে নাফটা চুক্তির ফলে উত্তর ও দক্ষিণে মার্কিন সীমানা পুঁজি, বাণিজ্য এবং অভিবাসনের অভূতপূর্ব স্থানান্তরের জন্য খুলে গিয়েছিল। তারপর 2001 সালে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সুযোগ পায়। এই ঘটনা বিশ্ব বাণিজ্য সংস্থায় বা WTO-তে চীনের প্রবেশকে মসৃণ করে। এসব পদক্ষেপের কারণে যে অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন ট্রেড টু জিডিপির অনুপাত 1990 সালে 20% থেকে 2010 সালের মধ্যে প্রায় 30% ধারাবাহিকভাবে উন্নীত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে বাণিজ্য একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। নাফটার উত্তরণ এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের প্রবেশের পর অনেক আমেরিকান এবং তাদের প্রতিনিধিত্বকারী স্বার্থবাদী গোষ্ঠী বিশ্বায়ন নিয়ে উদ্বেলিত হয়ে ওঠে। সেই বিশ্বায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় মুক্ত বাণিজ্য ব্যবস্থার মাঝেই বিমূর্ত অবস্থায় ছিল।